2024 সালের জুলাই মাসের আগে পর্যন্ত বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটতো বা যাই ঘটতো তার জন্য বাংলাদেশের অপোজিশন পার্টি এবং ওখানকার রেডিক্যালাইজড পিপল ভারতকে দায়ী করত। কিন্তু জুলাই মাসের পর থেকে মানে 24 জুলাই মাসের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যাই ঘটুক না কেন তার জন্য তারা ভারতকে দায়ী করছে, আর এটা করছে বাংলাদেশের সিংহভাগ মানুষ। এবং বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, দক্ষিণ এশিয়া হোক বা দক্ষিণ পূর্ব এশিয়া হোক বা বিশ্বের যে কোনো ঘটনার জন্য বাংলাদেশিরা ভারতকে দায়ী করা শুরু করেছে। সম্প্রতি নেপালে একটি ঘটনা ঘটেছে, এমন ঘটনা এর আগে শ্রীলঙ্কাতেও ঘটেছিল। তখনও তারা এর জন্য ভারতকে দায়ী করেছিল, বলেছিল ভারতের ইন্টারেস্ট বা স্বার্থ খর্ব হয়েছে, তাই ভারত সরকার ষড়যন্ত্র করে শ্রীলঙ্কার সরকার পরিবর্তন করে ফেলেছে। এবং বর্তমানে নেপালে ঘটনা ঘটল, এর জন্য নেপালিরা নয় বাংলাদেশিরা বেশি বেশি করে ভারতকে দায়ী করছে। তারা ভারতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তারা বলছে নেপালের পিএম কেপি শর্মা ওলি উনি ভারত সরকারের কথা শোনেনি, ভারতের কাছে মাথা নত করেনি, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের কথা অনুযায়ী শেখ হাসিনা তো ভারতের গোলাম ছিল, তাহলে শেখ হাসিনাকে সরতে হলো কেন? এখন তারা বলবে শেখ হাসিনাকে সরিয়েছে বাংলাদেশের জনতা। বাংলাদেশের জনতা চালাক, পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ থাকে বাংলাদেশে। সেই বাংলাদেশের জনতা ভারতে ষড়যন্ত্র ধরতে পেরে গিয়েছিল, তাই তারা শেখ হাসিনাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে যাকে বসিয়েছে তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তারা বাংলাদেশের পেছন মেরে বাংলাদেশকে ফাঁকা করে চলে যাবে, আর এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। পৃথিবীতে 1971 সালের পরে যে সকল জিনিস আবিষ্কৃত হয়েছে বা যা কিছু ভালো ঘটনা ঘটেছে, যা কিছু ভালো হয়েছে, এর একটাও বাংলাদেশিরা করেনি। বাংলাদেশিরা নিজেরাই ঠিক করে বাঁচতে পারে না, তারা পৃথিবীর জন্য কি করবে? যাই হোক, এই কেপি শর্মা ওলি নাকি ভারতের কথা শোনেনি, তাই তাকে সরিয়ে দিয়েছে ভারত সরকার। কিন্তু বাংলাদেশিরা তো ভুলে গেছে এটা প্রথমবার নয় যে নেপালে আন্দোলন হয়েছে। এর আগেও বহুবার নেপালে আন্দোলন হয়েছে, নেপাল সরকারকে অস্থির করা হয়েছে। আজ অবধি মানে 2008 সাল থেকে 2025 সাল, এই 17 বছরের মধ্যে নেপালে মোট 13 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন উনি হচ্ছেন নেপালের 14তম প্রধানমন্ত্রী। 17টি বছর 14 জন প্রধানমন্ত্রী। চিন্তা করে দেখুন নেপালের রাজনৈতিক অবস্থা কতটা শক্ত, তাদের রাজনৈতিক পরিস্থিতি কতটা ভালো, এটা বোঝার ব্যাপার আছে। কিন্তু এই জিনিস বোঝার মতো ক্ষমতা কাংলুদের নেই, কারণ তারা হচ্ছে পৃথিবীর আস্ত গণ্ডমূর্খ। তারা শুধু অপরের দোষ খুঁজে বেড়ায়, বিশেষ করে ভারতের দোষ খুঁজে বেড়ায়, তাই তাদের নিজেদের দোষ খুঁজে পায় না। আমরা ক্রিকেটের মাঠেও দেখেছি, যখনই তারা হেরে যায় তখন বলে আইসিসি চুর, বিসিসিআই চুর, ভারতের জন্য আমরা হেরে গেছি, আমার সাথে অন্যায় করা হয়েছে, আমাদের পিছন মেরে ফাঁকা করে দেওয়া হয়েছে, আমাদের প্লেয়াররা খেলতে পারে, আমাদের প্লেয়াররা মাঠে গিয়ে সার্কাস দেখায় না, তবু আমাদেরকে বদনাম করার চেষ্টা করা হয়। ভারত যদি না থাকতো আমরা অনেক ভালো কিছু করতে পারতাম। ভারত যদি না থাকতো তোদের মতো কুলাঙ্গা দেশে জন্মই হতো না। তো যাই হোক, সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে নেপালে যে সর্ববৃহৎ আন্দোলন হয়েছে, এটা নেপালের সর্ববৃহৎ গণ আন্দোলন। সেটা কেন হয়েছে তা না জেনেই বাংলাদেশিরা বড় বড় কথা বলছে, বাংলাদেশিরা ভারতকে দোষ দিচ্ছে। নেপালে আন্দোলন নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ টেলিভিশনের পর্দায়, মোবাইলের স্ক্রিনে এই বিষয়ে আপনারা প্রায় সব কিছুই জেনে গিয়েছেন। শুধু একটা কথাই বলতে পারি, নেপালে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা শুধুমাত্র বাক স্বাধীনতাকে খর্ব করা হয়েছে তার জন্য নয়। এই আন্দোলনের মূল কারণ ছিল দুর্নীতি, কারাপশন। কারণ নেপালের একজন প্রধানমন্ত্রীর বেতন 50 থেকে 60 হাজার ভারতীয় টাকা, কিন্তু তাদের ছেলেমেয়েরা বা পরিবার যেরকম লাইফস্টাইল ডিল করে, তারা সোশ্যাল মিডিয়ায় সেই সব লাইফস্টাইলে ফটো পোস্ট করে, তা দেখে মনে হয় কোটিপতিও তাদের কাছে লজ্জা পাবে। আর এই সব কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বেকার, দারিদ্র, খেতে না পাওয়া যুবক যুবতীরা যখন দেখে তাদের মধ্যে আগুন জ্বলে ওঠে। আর এই সোশ্যাল মিডিয়া ব্যান এটি একটি সেই ফুসকুড়ির মতো, মানে একটা ফুলকির মতো
আর এটাকে কেউ বা কারা পেছন থেকে ত্বরান্বিত করার চেষ্টা করেছে, নেপালকে অশান্ত করার চেষ্টা করেছে। আর তার জন্যই এই আন্দোলনটা এত বিভৎস হয়েছে। বড় হোটেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পূর্ব প্রধানমন্ত্রীর বাসভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম বহু ঘটনা ঘটেছে। এটা কিন্তু শুধুমাত্র নেপালি সাধারণ জনগণ করেছে এমন নয়, এর পিছনে বৃহৎ কোনো ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র কার ছিল এখনও সেটা সেভাবে প্রকাশ পায়নি, কিন্তু নেপালি প্রধানমন্ত্রী, এক্স প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উনি ডাইরেক্ট ভারতের দিকে আঙুল তুলেছেন। উনি বলেছেন রাম জন্মভূমি নিয়ে, অযোধ্যা নিয়ে উনি মন্তব্য করার দরুন ভারত সরকার তাকে ক্ষমতাচ্যুত করেছে। আর এটা সেই সকল পাগল বাংলাদেশিদের জন্য আগুনে ঘি ঢালার মতো। তারা একটা টপিক পেয়ে গেছে, তারা একটা কি বলবো অজুহাত পেয়ে গেছে। দেখো, নেপাল প্রাইম মিনিস্টার নিজেই কথা বলছে যে ভারতের জন্য দায়ী, তাহলে আমাদেরকে ভুল কেন বলছো, আমাদেরকে মিথ্যাবাদী কেন বলছো? নেপালি প্রাইম মিনিস্টার নিজে তো বলছে যে ভারত তাকে সরিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশিরা বোধহয় ভুলে গেছে নেপাল ভারতের বন্ধু রাষ্ট্র। শুধু নেপাল নয়, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সর্বদা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। কিন্তু বেজন্মা পাকিস্তান এবং তার বেজন্মা বাংলাদেশ, এই দুটিকে কে বোঝাবে? আর এই দুটির জন্য এই এলাকায় এত উত্তেজনা। এই দুটি দেশ না নিজে ভালো থাকে, নিজেদের ইকোনমি নিয়ে কোনো টেনশন নেই, কোনো ভাবনা নেই, নিজেদের উন্নতি নিয়ে কোনো চিন্তা নেই। এরা শুধু চায় কি করে অপরের ক্ষতি সাধন করা যায়, কি করে ভারতের পেছনে লাগা যায়। এরা অপরের উন্নতি দেখে জ্বলে। ভারত কখনোই তার প্রতিবেশীদের ক্ষতি চায় না, কিন্তু পাকিস্তানের মতো প্রতিবেশী ভারতকে সর্বদাই উস্কানি দেয়। বর্তমানে বাংলাদেশও সেই পথেই হাঁটছে এবং যেই পরিণতি পাকিস্তানের হয়েছে সেই একই পরিণতি বাংলাদেশদেরও হবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। আর নেপালে কেসটা দেখতে গেলে বা নেপালে প্রধানমন্ত্রী যে বলছেন তার সরকার ফেলে দেওয়ার পিছনে ভারত দায়ী, কেপি শর্মা ওলি বরাবরই ভারত বিরোধী ছিলেন। আজকে উনি সরকার ছাড়তে বাধ্য হয়েছেন ওনার দুর্নীতির জন্য। আর যেহেতু উনি সরকার থেকে সরে গিয়েছেন, আর কোনোদিন হয়তো ফিরতেও পারবেন না। নেপালে ফিরলে হয়তো ওখানে ক্ষুব্ধ জনতা ওনাকে শেষ করে দেবে। তাই উনি ভারতকে দোষ দিচ্ছেন, ভারতের ওপর দোষারোপ করছে যে ভারতের জন্য আমাকে আমার দেশ ছাড়তে হচ্ছে, আমার পথ ছাড়তে হচ্ছে। আর এই ধরনের বক্তব্য কাংলুদের আরও বেশি করে ইন্ধন যোগাচ্ছে। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।